বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। আমরা সবাই জানি যে 24শে নভেম্বর আর 25শে নভেম্বর এই দুদিন কিন্তু সৌদি আরবের জেদ্দায় কিন্তু মেগা নিলামটা হয়েছিল। 25 তারিখে কিন্তু সেটা এই মেগা নিলামের কিন্তু সেকেন্ড দিন ছিল। তো এই দুদিনের মধ্যে কলকাতা নাইট রাইডার্স যে 6টা প্লেয়ারকে রিটেন করেছিল অকশনের আগে, সেই 6টা প্লেয়ার বাদে যে 15টা প্লেয়ারকে তারা কিনেছে অকশন থেকে এই দুদিন। তো এই 15টা প্লেয়ার কেমন হতে চলেছে বা তাদের বেস্ট প্লেইং ইলেভেনটা 2025-এ কোন প্লেইং ইলেভেন নিয়ে তারা মাঠে নামতে চলেছে বা তাদের নিউ ক্যাপ্টেন কে হতে চলেছে এক্স্যাক্টলি কিন্তু সেই নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব যে আমি তোমাদের অকশনের আগে প্রায় 1-1.5 মাস ধরে যে প্লেয়ারগুলো বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স এই সব প্লেয়ারগুলোকে টার্গেট করবে, সেটা কি আদৌ কি কলকাতা নাইট সেই প্লেয়ারগুলোকে টার্গেট করেছে, বা যেসব প্লেয়ারের কথা বলেছিলাম সেই সব প্লেয়ারের প্রতি কি কলকাতা ইন্টারেস্টিং দেখিয়েছিল, বা কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারগুলো কিনেছে। বা আলোচনা করব এই 21টা প্লেয়ারের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের কোন পজিশনে দুর্বল হয়েছে, বলিং লাইন আপটা কেমন হতে চলেছে, তারপরে তাদের কোন জায়গাটায় প্রবলেম হতে পারে, টু জেড কিন্তু আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু কভার করবে। তো কলকাতা নাইট রাইডার্স যারা ডায়াট ফ্যান আছো, যারা কেকেআরের ফ্যান আছো, তাদের জন্য ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে, কারণ আজ কিন্তু এই ভিডিওয় আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স 2025-এ তাদের কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে, ঠিক আছে, কোন ক্যাপ্টেন্সির আন্ডারে তারা খেলতে চলেছে, ইম্প্যাক্ট প্লেয়ারটা কী হতে চলেছে, তাদের প্লেইং ইলেভেনের ওভারসিজ ফাস্ট বলারটা কে হতে চলেছে, এক্স্যাক্টলি ক্যাপ্টেন কে হতে চলেছে, টু জেড কিন্তু আপডেট তোমাদের এই ভিডিওয়ে কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু দেবো। তো প্রচুর ইন্টারেস্টিং হয় ভিডিওটা, শেষ পর্যন্ত দেখবে। একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, শেষ পর্যন্ত দেখবে। আজ কিন্তু এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করছি, সন্ধ্যার দিকে বা রাতে কিন্তু আরসিবিকে নিয়ে একটা ভিডিও অ্যানালিস্ট করবো, ঠিক আছে। তো প্রত্যেক দিন দুটো করে টিমকে নিয়ে অ্যানালিস্ট করবো যে এই টিম বেস্ট প্লেইং ইলেভেন, ক্যাপ্টেন্সি কোথায় প্রবলেম, কোথায় উইক, সেটা নিয়ে স্ট্রং, সেটা নিয়ে আলোচনা করবো। আর দেরি না করে ফার্স্ট আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্স যে 6টা প্লেয়ারকে তারা রিটার্ন করেছিল মেগা অকশনের আগে। তার মধ্যে নাম ছিল অবশ্যই সুনীল নারিন, কারণ সুনীল নারিন কিন্তু কলকাতারই প্লেয়ার। কলকাতা ধরেই কিন্তু সে 8-9 বছর ধরে খেলছে, কলকাতার একটা ফ্যামিলি বলতে পারো। 3বার চ্যাম্পিয়ন হয়েছে, তার পিছনে কিন্তু সুনীল নারিনের সবথেকে বড় ভূমিকা ছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা। সেকেন্ড যে প্লেয়ারকে তারা রিটেন করে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার প্লেয়ার আন্দ্রে রাসেল। যে আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্স, সেও কিন্তু কলকাতারই ফ্যামিলি, সেও কিন্তু কলকাতারই প্লেয়ার। এই 8-10 বছর ধরে কিন্তু কলকাতার হয়েই কিন্তু খেলছে। আর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ, কলকাতার যে ফ্র্যাঞ্চাইজ আছে সেই সব ফ্র্যাঞ্চাইজি কিন্তু এই সুনীল নারিন, আন্দ্রে রাসেল কিন্তু প্রত্যেকটা জায়গায় খেলছে। তো সুনীল নারিন আর আন্দ্রে রাসেল কিন্তু কলকাতার একটা ফ্যামিলি, ঠিক আছে। আন্দ্রে রাসেলও কিন্তু যে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু, দুটো চ্যাম্পিয়নশিপ হওয়ার পিছনে কিন্তু প্রচুর ভূমিকা রেখেছে কিন্তু এই আন্দ্রে রাসেল, ঠিক আছে। তৃতীয় নম্বর যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করে সেটা হচ্ছে তাদের রিঙ্কু সিং। কারণ রিঙ্কু সিং এমনই একটা প্লেয়ার, আমরা সবাই জানি যে রিঙ্কু সিংকে কিন্তু টপ প্রাইজে কিন্তু রিটার্ন করেছে 13 কোটি টাকা দিয়ে। রিঙ্কু সিং এমনই একটা প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2018 সালে কিন্তু রিঙ্কু সিংকে কিনেছিল মাত্র 60 লাখ টাকায়। তখন কিন্তু রিঙ্কু সিং কিন্তু প্রথম খেলেছিল কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে মাত্র 10 লাখ টাকায়। তারপরেই কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিনে আনে, ঠিক আছে, বাই করে। 2018 থেকে কিন্তু কলকাতা তাই কিন্তু ব্যাক করেছে, তাই কিন্তু গ্রুম করেছে, তাই কিন্তু কেকেআর একাডেমিতে তৈরি করেছে অভিষেক নায়ারের আন্ডারে, তাকে কিন্তু প্রচুর গাইড করেছে কিন্তু এই কলকাতার ম্যানেজমেন্ট। তো তাকে কিন্তু 2023 থেকে আমরা তাকে চিনেছি। তো তার আগে কিন্তু কলকাতা তার পিছনে প্রচুর কাজ করেছে, প্রজেক্ট বলতে পারো একটা, ঠিক আছে। তো রিঙ্কু সিং 4 নম্বরে কিন্তু তারা কিন্তু রিটার্ন করেছে কিন্তু যে প্লেয়ারটা সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। এই বরুণ চক্রবর্তীকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স মেবি 2019 বা 20 মিনি অকশনে কিন্তু কিনেছিল মাত্র 5 কোটি টাকায়। এই বরুণ চক্রবর্তীও কিন্তু প্রথমে কিন্তু পাঞ্জাব কিংসের হয়েই খেলেছিল। পাঞ্জাব কিংস তাকে রিলিজ করেছিল একটাই কারণে, পাঞ্জাব কিংস যখন ডেবিউ ম্যাচে যখন পাঞ্জাব কিংসের হয়ে যখন বরুণ চক্রবর্তী খেলার সুযোগ পায়, সেই ডেবিউ ম্যাচে কিন্তু সুনীল নারিন ওপেন করে। আর সুনীল নারিন কিন্তু এই বরুণ চক্রবর্তী প্রায় 1 ওভারে প্রায় 20-25 রান নেয়। তারপরেই কিন্তু বরুণ চক্রবর্তীকে ড্রপ করে দেয় আর বরুণ চক্রবর্তীকে রিলিজ করে দেয়। তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার প্রতি বিশ্বাস করে তাকে ট্রাস্ট দেখিয়ে কিন্তু তাকে কিন্তু মিনি অকশন থেকে তুলে নেয়। সেই সময় কিন্তু দীনেশ কার্তিক কিন্তু কলকাতার ক্যাপ্টেন ছিল, আর দীনেশ কার্তিকই কিন্তু এই বরুণ চক্রবর্তীকে নেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছিল কিন্তু কলকাতার ম্যানেজমেন্টকে। তো দীনেশ কার্তিকের জন্য গুড নিউজ, দীনেশ কার্তিক একটা ভালো কাজ করেছিল কলকাতা, ঠিক আছে। তো বরুণ চক্রবর্তী কিন্তু এখন আমাদের ইন্ডিয়ার T20 ফর্ম্যাটের কিন্তু বেস্ট স্পিনার বলার এখন, ঠিক আছে। তো 4 নম্বরে বরুণ চক্রবর্তী, 5 নম্বরে কিন্তু হর্ষিত রানা। এই একটা ইয়াং ইউবা ফিউচার স্টার,
ইন্ডিয়ার ফিউচার স্টার হতে চলেছে কিন্তু হর্ষিত রানা। তো সেই হর্ষিত রানাকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু 4 কোটি টাকায় কিন্তু রিটার্ন করে নিয়েছে আনক্যাপ প্লেয়ার হিসেবে। এই হর্ষিত রানা কিন্তু সে কিন্তু পাওয়ার প্লেতে বল করতে পারে, মিডল অর্ডারে বল করতে পারে, এমনকি সে কিন্তু ডেতেও বল করতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু সে কিন্তু দারুণ ব্যাট করতে পারে, দারুণ কিন্তু ব্যাটারি স্কিল আছে। সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রান করেছে, সে কিন্তু ব্যাটিং অলরাউন্ডার বলতে পারো। সে যদি যে ব্যাটিংয়ে কাজ করছে সে কিন্তু কিছুদিন পরে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার হতে পারে। তো হর্ষিত রানা 6 নম্বরে কিন্তু তারা কিন্তু রামানদীপ সিং, এই এক ইয়াং অলরাউন্ডার ট্যালেন্ট প্লেয়ার, যে রামানদীপ সিং কিন্তু অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ করেছে এবং সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফার্স্ট ম্যাচেই কিন্তু সুযোগ পেয়ে কিন্তু ফার্স্ট বলেই কিন্তু 6 মেরেছিল। তো এমনই একটা প্লেয়ার রামানদীপ সিং, সে কিন্তু ব্যাট বল ফিল্ডিং মানে অলওয়েজ কিন্তু সে কিন্তু সেরা প্লেয়ার। তো সেই রামানদীপ সিংকেও কিন্তু তারা কিন্তু রিটার্ন করে নিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু সব থেকে ভালো রিটার্ন করেছে, কিন্তু টপ রিটার্ন কিন্তু মুম্বাই আর কলকাতা। তো কলকাতায় কিন্তু তারা কিন্তু 12 ওভারের বলিং প্যাকেজ কিন্তু তারা কিন্তু রিটার্ন করে রেখেছে, ঠিক আছে। এইবার দেখা যাক 2024 আর 25 মেগা অকশন থেকে যে প্লেয়ারগুলোকে তারা কিন্তু কিনেছে, ঠিক আছে। তো নাম্বার 1 তারা কিন্তু ফিল সল্টকে হারিয়েছে। সব থেকে যারা আমরা কেকেআরের ফ্যান আছি বা তোমরা যারা কেকেআরের ফ্যান আছো তার জন্য সব থেকে দুঃখের খবর কিন্তু ফিল সল্টকে হারানো। কারণ ফিল সল্টই কিন্তু সুনীল নারিনের সঙ্গে কেমন পারফরমেন্স করেছিল বা চ্যাম্পিয়ন করার পিছনে ফিল সল্টের কেমন ভূমিকা ছিল, কেমন প্লেয়ার ছিল, সেটা আমরা ভুলতে পারবো না কোনোদিন। ফিল সল্টকে সে যা করে দিয়ে গেছে, ফিল সল্ট মারাত্মক লেভেলের প্লেয়ার ছিল ইডেন গার্ডেনে, আর ফিল সল্টকে হারানোটা খুবই দুঃখ, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। কলকাতা নাইট রাইডার্সের কাউকে না কাউকে তো হারাতে হতো, তো সেটা ফিল সল্টকে আমরা হারিয়ে ফেললাম, ঠিক আছে। তো আশা করি ফিল সল্ট ব্যাঙ্গালোরের হয়ে ভালো খেলবে, ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে। তো ফিল সল্টকে আমরা সাপোর্ট করব। তো ফিল সল্টের জায়গায় কিন্তু তারা কিন্তু কুইন্টন ডিকক, যে কুইন্টন ডিকক কিন্তু সাউথ আফ্রিকার কিন্তু দারুণ প্লেয়ার। এমনকি সে কিন্তু ক্যাপ্টেন্সিও করেছে, তার কিন্তু ক্যাপ্টেন্সি অতটা নাম নেই, কিন্তু সে কিন্তু দারুণ প্লেয়ার, ঠিক আছে। আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যদি তারা ফিল্ড সল্টকে না পায়, তোমরা ভিডিও চেক করলে তোমরা দেখতে পারবে, যদি ফিল্ড সল্টকে না পায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কুইন্টন ডিকক, জনি ব্রেস্টো, এইসব প্লেয়ারদের মধ্যে যা ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে বলেছিলাম কেএল রাহুল, তারপর জিতেশ শর্মা, এইসব প্লেয়ারের উপরে কিন্তু কলকাতা টার্গেট। কলকাতা নাইট রাইডার্স কিন্তু কেএল রাহুলের পিছনে আমি বলেছিলাম যে যাবে 12-13 কোটি টাকা পর্যন্ত কিন্তু বিট করেছিল কলকাতা কেএল রাহুলের পিছনে, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু কুইন্টন ডিকক কিন্তু সেকেন্ড অপশান ছিল, ফিল্ড সল্টকে হারালে তাই কিন্তু সেকেন্ড অপশান কিন্তু কুইন্টন ডিকক। কারণ কুইন্টন ডিকক কিন্তু সেম কিন্তু ফিল্ড সল্টের মতন কিন্তু অ্যাটাকিং ব্যাটসম্যান, এবং সে কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু খুব অ্যাটাকিং ব্যাট করতে পারে কিন্তু এই কুইন্টন ডিকক, দারুণ প্লেয়ার কিন্তু এই কুইন্টন ডিকক। আমি বলে দিচ্ছি ইডেন গার্ডেনে কিন্তু ভয়াবহ হতে পারে কিন্তু এই কুইন্টন ডিকক, ঠিক আছে। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, দারুণ প্লেয়ার কুইন্টন ডিকক, দারুণ উইকেট কিপিং করতে পারে, ঠিক আছে। এমনকি সে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে, দলের জন্য কিন্তু অনেক কিছু করে দিতে পারে কিন্তু এই কুইন্টন ডিকক, ঠিক আছে। তো মানে আপাতত এখনকার দৃষ্টিতে কিন্তু ফিল্ড সল্ট বেস্ট, তার কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে বলতে পারলে, অভিজ্ঞতাশীল বলতে পারলে কিন্তু কুইন্টন ডিকক কিন্তু বেস্ট, ঠিক আছে। তারপরে কিন্তু কুইন্টন ডিককের ব্যাকআপ হিসেবে কিন্তু গুরবাসকে কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে। গুরবাস কিন্তু কলকাতারই ছেলে বলতে পারো, গুরবাস কিন্তু 2 থেকে 3 বছর কিন্তু কলকাতায় আসে, তো কলকাতায় কিন্তু আবারও কিন্তু গুরবাস কিন্তু ব্যাক করেছে। যদি কুইন্টন ডিকক কিন্তু ফার্স্ট চয়েস, কুইন্টন ডিকক যদি 4-5টা ম্যাচে যদি না ভালো খেলতে পারে তাহলে কিন্তু গুরবাস কিন্তু খেলবে। তো কুইন্টন ডিকক কিন্তু সে কিন্তু দারুণ খেলবে, আমি বলে দিচ্ছি, মিলিয়ে নিও। কুইন্টন ডিকক কিন্তু এবার কিন্তু 14টা ম্যাচে যদি খেলে সে মিনিমাম 4 থেকে 500 রান 100% করবে, আর 1-2 সেঞ্চুরি সে করবেই করবে ইডেন গার্ডেনে, মিলিয়ে নিও, ঠিক আছে। তো কুইন্টন ডিকক আর গুরবাস দারুণ অপশান। কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ঘরের ছেলেকে ব্যাক করে, গুরবাসকে কিন্তু ব্যাক করেছে। আমি অনেক আগেই বলেছিলাম যে গুরবাসকে কিন্তু তারা কিন্তু ব্যাক করবে, ঠিক আছে। সেকেন্ড ওপেনার হিসেবে তারা সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিকক, ঠিক আছে। এবারে কিন্তু তারা কিন্তু যে সুনীল নারিন, এই সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে কিন্তু তারা কিন্তু মঈন আলী, গুড চয়েস বলতে পারো। সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে কিন্তু মঈন আলীকে কিন্তু নিয়ে এসেছে, কারণ মঈন আলীর কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্সের, যেসব জায়গায় স্লোয়ার পিচ, বিশেষ করে চেন্নাইয়ের যে পিচ আছে, চেন্নাইয়ের পিচে কিন্তু স্লোয়ার টাকার পিচ জানি যেসব স্লোয়ার বল করতে পারে না সেখানে কিন্তু প্রচুর এফেক্টিভ হতে পারে। তো মঈন আলী কিন্তু চেন্নাইয়ের পিচে কিন্তু প্রচুর এফেক্টিভ হবে। তো মঈন আলী কিন্তু চেন্নাইয়ের পিচ যখন চেন্নাইয়ের সঙ্গে খেলা হবে তখন কিন্তু মঈন আলী হয়তো সুযোগ পেতে পারে, ঠিক আছে। তো মঈন আলী ব্যাটও করতে পারে, মিডল অর্ডারে 4 নম্বরে ব্যাট করতে দারুণ সে ব্যাট করতে পারে, বড় 6 মারতে পারে মঈন আলী, এমনকি দুর্দান্ত কিন্তু বল করতে পারে। তো লাইক টু লাইক কিন্তু সুনীল নারিনের কিন্তু ব্যাকআপ কিন্তু লাইক টু লাইক না হলেও কিন্তু ভালো কিন্তু ব্যাকআপ কিন্তু মঈন আলী।
আঙ্ক্রিস রাঘুবংশী। আঙ্ক্রিস রাঘুবংশীকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাক করেছে। আমি বলেছিলাম যে আঙ্ক্রিস রাঘুবংশীর কিন্তু ডিমান্ড কিন্তু থাকবে, 20 লাখ টাকায় কিন্তু 2023 সালের কিন্তু মিনি অকশানে কিনেছিল, কিন্তু এবার কিন্তু তার কিন্তু প্রাইসটা 3 কোটি টাকা হয়ে গেছে। আমি এটাও বলেছিলাম যে এবার কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশীর ডিমান্ড থাকবে। আরসিবি কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশীর ওপর বিট করেনি, তবে আরসিবি কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশীকে কিন্তু ট্রায়াল নিয়েছিল। আরসিবি যদি আঙ্ক্রিস রাঘুবংশী 1 থেকে 2 কোটি টাকায় থাকতো, আঙ্ক্রিস রাঘুবংশীকে কিন্তু তারা কিন্তু ব্যাক করতো আরসিবি। কিন্তু চেন্নাই সুপার কিংস আর কিন্তু কলকাতার মধ্যে কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশীর জন্য কিন্তু ফাইট হয়েছিল। কেন হয়েছিল দেখো, আঙ্ক্রিস রাঘুবংশী কিন্তু চেন্নাইয়ের যে অ্যানালিস্ট আর শ্রীকান্ত কিন্তু কলকাতার হয়ে কিন্তু 14 বছর কাজ করেছে। আর এই আর শ্রীকান্তকে কিন্তু ট্যালেন্ট স্কাউটিং করে নিয়ে এসেছিল কলকাতায়, কিন্তু এই চেন্নাইয়েরই স্কাউটিং কিন্তু যে এখন যে কলকাতায় ছিল আর শ্রীকান্ত, সেই কিন্তু তো আর শ্রীকান্ত কিন্তু চেন্নাইকে বলেছিল যে আঙ্ক্রিস রাঘুবংশীকে নিতে, তো 3 কোটি টাকা পর্যন্ত বিট করেছিল, কিন্তু কলকাতায় কিন্তু তাকে কিন্তু ছাড়ি না, কারণ কলকাতারই ছেলে, কলকাতা কিন্তু তৈরি করেছে কিন্তু আঙ্ক্রিসকে একাডেমিতে। তো খুব দারুণ প্লেয়ার, শুভমান গিলের মতন অনেকটা প্লেয়ার কিন্তু এই আঙ্ক্রিস রাঘুবংশী। আমি বলে দিচ্ছি 2 বছর পরে কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশী এমন একটা প্লেয়ার তৈরি হবে না, প্রত্যেকটা মানুষের মুখে মুখে, প্রত্যেকটা মানুষের, যারা আজ যেরকম সূর্যা কুমার যাদব, রিঙ্কু সিংয়ের, রোহিত শর্মা যেরকম নাম মুখে মুখে চলছে না, শুভমান গিলের নাম চলছে না, 2 বছর পরে মিলিয়ে নিয়ে ওই ছেলেটার মধ্যে এমনই পোটেনশিয়াল কিছু ট্যালেন্ট আছে না, 2 বছর পরে কিন্তু এই আঙ্ক্রিস রাঘুবংশীর নাম কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছড়াবে। আঙ্ক্রিস রাঘুবংশী প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এর আঙ্ক্রিস রাঘুবংশী, তো গুড সাইন কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশী। ঠিক আছে, মনীষ পান্ডে এই এক কলকাতারই ছেলে বলতে পারো। মনীষ পান্ডে কলকাতার কিন্তু লাখ বলতে পারো। কলকাতা নাইট রাইডার্স যখনই কিন্তু মনীষ পান্ডেকে তাদের দলে নিয়েছে, তখনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। 2012 সালে চ্যাম্পিয়ন টিমে কিন্তু মনীষ পান্ডে ছিল, 2014 সালেও কিন্তু মনীষ পান্ডেই কিন্তু জিতিয়েছিল ফাইনালে। 2024 সালে যখন চ্যাম্পিয়ন হয় সেই সময়ে কিন্তু মনীষ পান্ডে সেই স্কোয়াডে ছিল, আবার কিন্তু ব্যাক করেছে কিন্তু 2025-এ। তো লাকি প্লেয়ার কলকাতায়। দেখো, মনীষ পান্ডে হায়দ্রাবাদের হয়ে খেলেছে, লখনৌর হয়ে খেলেছে, কিন্তু মনীষ পান্ডে একমাত্র কলকাতা ছাড়া কোনো ফ্রাঞ্চাইজে সে কোনো ভালো খেলতে পারেনি। মনীষ পান্ডে নেক্সট ইয়ার একটা ম্যাচে সুযোগ পেয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, একটা ম্যাচেই কিন্তু সে কিন্তু 50 রান করেছিল দিল্লির বিরুদ্ধে। তো মনীষ পান্ডে কিন্তু দারুণ পোটেনশিয়াল প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু মনীষ পান্ডে কিন্তু খুব ভালো খেলবে। এবার আমি বলে দিচ্ছি, নীতিশ রানাকে রিলিজ করেছে, নীতিশ রানা মেগা অকশন থেকে রাজস্থান তুলে নিয়েছে, তো নীতিশ রানার জায়গায় কিন্তু মনীষ পান্ডে কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে, দেখে নিও। নীতিশ রানা কিন্তু ভালো একটা রান তৈরি করবে আর কিন্তু। ঠিক আছে, তো মনীষ পান্ডে কিন্তু নীতিশ রানার নাম করে করে কলকাতায় নীতিশ রানার নামই বেরিয়ে আসে। ঠিক আছে, অভ্যাস হয়ে গিয়েছে। তো মনীষ পান্ডে কিন্তু গুড অপশান নীতিশ রানার জায়গায়। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্স আবারও কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ব্যাক করেছে। দেখো, আমি তোমাদের অনেক আগে বলেছিলাম, প্রায় 1 মাস আগে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারগুলোকে 100% ব্যাক করার চেষ্টা করবে, তার মধ্যে প্রথম আছে ভেঙ্কটেশ আয়ার, ফিল সল্ট, আর কিন্তু বৈভব আরোরা, আর কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশী। এই 4টে প্লেয়ারের নাম আমি তোমরা ভিডিও চেক করলে প্রত্যেকটা ভিডিও আমি বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স 4টে প্লেয়ারকে কিন্তু ব্যাক করবে। সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, ফিল সল্ট, আঙ্ক্রিস রাঘুবংশী, আর কিন্তু বৈভব আরোরা। 4টে প্লেয়ার 100% বলেছিলাম, 100% বলেছিলাম ব্যাক করবে। তো কলকাতা নাইট রাইডার্স অল আউট বেট করেছে ভেঙ্কটেশ আয়ারের উপর, 23 কোটি টাকা পর্যন্ত বিট করে নিয়েছে। ফিল্ড সল্টকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু 11 কোটি টাকা পর্যন্ত এগিয়েছিল, 11 কোটি টাকা। যদি ভেঙ্কটেশ আয়ারের দামটা 14 কোটি টাকার মধ্যে যেত, তাহলে কিন্তু আজ কিন্তু ফিল্ড সল্ট কিন্তু কলকাতার জার্সিতেই থাকতো। ফিল্ড সল্টের উপরে কিন্তু কলকাতা অল আউট 14-15 যাই যেত, অল আউট বিট করতো। কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু তারা কিন্তু এটা কোনোদিনই ভাবেনি যে ভেঙ্কটেশ আয়ারের ডিমান্ড 24 কোটি টাকা পর্যন্ত হবে। কেউই জানে না, কেউই জানে না। এমনকি ভেঙ্কটেশ আয়ার ইন্টারভিউতে সেও বলেছে সে ডিজার্ভ করেছিল বা সে আশা করেছিল হয়তো 13-14 কোটি টাকার মধ্যে তার প্রাইসটা থাকবে, কিন্তু সেও ভাবেনি যে আমার 24 কোটিটা, কেউই ভাবেনি। ঠিক আছে, এটা পুরো মানে কি বলবো, এটা অবাক হয়ে গিয়েছে যে এত টাকায় সে বিক্রি হয়েছে, সে নিজেও ভাবে না। তো ভাই সব কিছু ডিকে আরসিবির যে মেন্টর দীনেশ কার্তিকের জন্যই কিন্তু এত টাকায় কিন্তু ভেঙ্কটেশ আয়ারে কিন্তু প্রাইসটা হাই হয়ে গিয়েছে। তাছাড়া না, দীনেশ কার্তিক যদি আরসিবিতে না থাকতো মেন্টর, এত টাকা কিন্তু কোনো দিন ভেঙ্কটেশ আয়ারের উপরে আসতো না। কারণ অ্যাকচুয়ালি তো দীনেশ কার্তিক মেন্টর, তাতে কিন্তু কলকাতার যে বলিং কোচ ছিল অ্যাসিস্ট্যান্ট ওমকার সালভি, সে কিন্তু আরসিবির কিন্তু বলিং কোচ।
তো এই দুটো কলকাতার ম্যানেজমেন্ট যাওয়ার ক্ষেত্রে কিন্তু কলকাতার কিন্তু প্রচুর লস হয়ে গিয়েছে কিন্তু এই বেনকারে শেয়ারের উপরে কিন্তু 10 কোটি টাকা কিন্তু ফালতু কিন্তু প্রাইস কিন্তু হাই হয়ে গেছে। এই 10 কোটি টাকা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইজিলি কিন্তু ফিল্ড সল্টের উপরে লাগিয়ে কিন্তু তাই কিন্তু ব্যাক করতে পারত। কলকাতা এটাই ভেবেছিল যে 30 কোটি টাকার মধ্যে আমরা কিন্তু ফিল্ড সল্ট আর বেনকারে শেয়ার এই দুটো প্লেয়ারকে ব্যাক করব, আর যে 21 কোটি টাকা থাকবে এই 21 কোটি টাকার মধ্যে আমরা কিন্তু ব্যাক আপ কিন্তু তৈরি করবো। কিন্তু সেটাই কিন্তু মানে সব কিছু ভেস্তে দিয়েছে কিন্তু এই আরসিবি ম্যানেজমেন্ট। তো ঠিক আছে ফিল্ড সল্টকে ভালো খেলুক। তো ভেনকাটেশ আয়ার কিন্তু তারা 23 কোটি টাকায় ব্যাক করেছে, আর ভেনকাটেশ আয়ারই কিন্তু কলকাতার কিন্তু নিউ ক্যাপ্টেন। এই আপডেটটা, এই ভেনকাটেশ আয়ারের আপডেটটা সবার আগে তোমাদের এই ভাই দিয়েছিল, সবার আগে চেক করতে পারো ভিডিওয়। আজ থেকে প্রায় 1 মাস আগে আমি বলেছিলাম, 1 মাস কি 20 দিন এখন আগে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স অন্দরমহল থেকে যে আপডেটটা আছে তারা ভেনকাটেশ আয়ার, নীতিশ রানা আর ফিল্ড সল্ট এই 3টে প্লেয়ারকে নিয়ে, তবে সবথেকে বেশি যে নামটা নিয়ে চর্চা করছে সেটা হচ্ছে ভেনকাটেশ আয়ার। এই ভেনকাটেশ আয়ারকে নিয়ে কিন্তু কলকাতার যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কিন্তু মিটিং হচ্ছে যে ভেনকাটেশ আয়ার হয়তো ক্যাপ্টেন্সি হতে পারে। এই আপডেটটা আমি দিয়েছিলাম, তো সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ভেনকাটেশ আয়ার কিন্তু কলকাতার নিউ ক্যাপ্টেন হতে চলেছে। ঠিক আছে, বলে দিলাম আমি, সবার আগেই বলছি মিলিয়ে নিও। তারপরে কিন্তু তারা কিন্তু অনুকূল রায়কেও কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে, কারণ অনুকূল রায় কিন্তু কলকাতায় কিন্তু 2021 সালের মেগা অকশনটা 22 সালের মেগা অকশন থেকে কিন্তু নিয়েছিল, 2-3-4 বছর আছে, আবারও কিন্তু তাই কিন্তু ব্যাক করেছে। কলকাতায় কিন্তু প্লেয়ারগুলোকে সত্যি আমার এটা খুব ভালো লাগে, কলকাতার না যারা ম্যানেজমেন্ট ওনার আছে তারা কিন্তু প্লেয়ারগুলোকে কিন্তু ট্রাস্ট করে, প্লেয়ার কিন্তু বিলিভ করে, প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু ভরসা রাখে যে তাদের স্কোয়াডের প্লেয়ার, পুরানো প্লেয়ারকেই কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে। আরসিবির মতন না, তোমরা কাল অকশানে দেখেছো আরসিবি কতটা মানে পাগলের মতন ভুল করেছে, যে ম্যানেজমেন্টের যে লোক আছে জানি না, আরসিবি কালকে বাংলা খেয়েছে যে কী খেয়েছে জানি না ভাই। ঠিক আছে, এছাড়া আর ভাষা আমার আর ভালো বেরোচ্ছে না। আরসিবি উইল জ্যাক্সকে আরসিবি তৈরি করেছে, উইল জ্যাক্সের জন্য নেক্সট সিজন তারা কোয়ালিফাই খেলেছিল। উইল জ্যাক্স 2টো ম্যাচেই দারুণ খেলে কোয়ালিফাই করেছিল, উইল জ্যাক্স সেঞ্চুরি করেছিল। সেই উইল জ্যাক্স 5 কোটি টাকায় মুম্বাই যখন বিট করে ফাইনাল, তখন উইল জ্যাক্সকে আরটিএম ইউজ করিনি ভাই, ভাবা যায় উইল জ্যাক্সকে আরটিএম ইউজ করিনি তারা। এটা ভাই পুরো ডিল করেছে আরসিবির সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের যে অনার আকাশ আম্বানির সাথে, পুরো ডিল ফিক্সিং বলতে পারো, টাকা ডিল। কেন ডিল তোমরা দেখেছো যে যখন আরসিবি আরটিএম ইউজ করি উইল জ্যাক্সের উপরে, তখন কিন্তু আকাশ আম্বানি কিন্তু যে আরসিবির যে মানে যে সিও বলতে পারো বা মানে ম্যানেজমেন্টের লোক আছে তাদের কাছে গিয়ে কিন্তু হাত মিলিয়েছিল। এ থেকে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু, দেখো টিম ডেভিড মুম্বাইয়ের প্লেয়ার আরসিবিতে চলে এসেছে। তারপরে কি একটা রারফোন সাদারফোর্ড না কি ওর প্লেয়ারটার নামটা ভুলেছি, কি প্লেয়ারটা ওয়েস্ট ইন্ডিজের যে পাওয়ার হিটারটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সে, রাদারফোর্ড না রোমারিও শারফোর্ড বলে যে প্লেয়ারটা মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল, টিম ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল, সব প্লেয়ারগুলো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে দিয়ে দিয়েছে, আর উইল জ্যাক্সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে নিয়েছে। আরে বোকা আরসিবি, টিম ডেভিড যে এখন ব্যাটে রান পাচ্ছে না, যে এখন অতটা কন্ট্রোভার্সি করতে পারছে না, আরে আর সেইফার্ড বলো রাদারফোর্ড বলো, সেও অত ওয়েস্ট ইন্ডিজের এখন তারও অত নাম নেই। উইল জ্যাক্স সে ফিউচার, যে উইল জ্যাক্সকে নিয়ে এতটা সবাই আলোচনা করছে, যে উইল জ্যাক্সে সবাই বলেছিল যে আরসিবি আরটিএম ইউজ করে, উইল জ্যাক্সের মতন প্লেয়ার যে বল করতে পারে দারুণ, যে ব্যাট করতে পারে দারুণ, তাকে উইল জ্যাক্সকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই উইল জ্যাক্স কেমন পারফরমেন্স করবে লিখে নিও। আরসিবি কত বড় ভুল করেছে, কত বড় গাদ্দার কাজ করেছে মিলিয়ে নিও 2025 অকশানে, এই আইপিএলের সময়, যে উইল জ্যাক্সের ছাড়া কতটা তাদের ভুল হয়ে গিয়েছে। আরসিবি ম্যানেজমেন্ট আরসিবিকে নিয়ে যখন ভিডিও করো তখন আরসিবিকে নিয়ে বলবো, ঠিক আছে। তো রিঙ্কু সিং তো আছে, অনুকূল রায়কে তারা ব্যাক করেছে, অনুকূলটা অনেক বছর ধরে খেলছে, অনুকূল রায়কে কিন্তু ব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। অনুকূল রায় সে কিন্তু ব্যাট করতে পারে, বলও করতে পারে, এমনকি দারুণ ফিল্ডার। তারপর কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্ডার রাসেলের ব্যাকআপ হিসেবে দারুণ প্লেয়ারকে এনেছে। আমি ভাবতে পারিনি যে রোবমান পয়েল 1.5 কোটি টাকার বেস্ট প্রাইজে কলকাতা নিতে পারবে, আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমি মনে করেছিলাম যে 100% রোবমান পয়েল 3 থেকে 4 কোটি টাকার উপরের ব্র্যাকেটে বিক্রি হবে, 3 থেকে 4 কোটি টাকায়। 2023 সালের মিনি অকশানে কলকাতা এই রোবমান পয়েলের উপরে 7 কোটি টাকা বিট করেছিল, তখন কিন্তু গম্ভীরের সঙ্গে কিন্তু কলকাতার অবশ্যই কানেকশান ছিল অকশানে, আমি তোমাদের বলবো সেটা লাস্টে।
এই রোবমান পয়েল কিন্তু 1.5 কোটি টাকা স্টিল ডিল বলতে পারো, চিপ প্রাইসে কিন্তু পেয়ে গিয়েছে, কিন্তু লাইক টু লাইক কিন্তু রিপ্লেসমেন্ট। কিন্তু দেখো আন্ডার রাসেল ইঞ্জুরি, যদি আন্ডার রাসেলের কোনো প্রবলেম হয় চোখ বন্ধ করে রোবমান পয়েল খেলবে, দারুণ কিন্তু রিপ্লেসমেন্ট, দারুণ রিপ্লেসমেন্ট। মানে রোবমান পয়েল সব থেকে আমি তো বলবো যে লিয়াম লিভিংস্টোন বলো, টিম ডেভিড বলো, যে এত কোটি টাকা নিয়েছে না, সব থেকে কেকেআর এই যে 1.5 কোটি টাকা যে রোবমান পয়েলকে নিয়েছে না পাওয়ার হিটার, ইডেন গার্ডেনে যে কী হতে চললো সেই রোবমান পয়েল সেটা এখন কেউ জানে? তো রোবমান পয়েল দারুণ প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন, প্রচুর এক্সপিরিয়েন্স আছে, প্রচুর অভিজ্ঞ, দলের জন্য প্রচুর কিছু জ্ঞান দিতে পারবে। তো রোবমান পয়েল কিন্তু বেস্ট সাইন্স। তারপরে রামানদীপ সিংও রিটার্ন করেছিল, হর্ষিত রানা তো অবভিয়াসলি আছে। তারপরে আনজিক নকিয়া, এই আনজিক নকিয়া কিন্তু একসময় কিন্তু কলকাতার স্কোয়াডেই ছিল 2019 সালে, মেবি 2019 সালে কিন্তু আনজিক নকিয়া কিন্তু কলকাতা নিয়েছিল। সেই সময় কিন্তু দারুণ খেলেছিল, তারপরে কিন্তু দিল্লির হয়ে দারুণ খেলেছিল। দিল্লির হয়ে 2020-21 সালে কিন্তু এই আনজিক নকিয়া এমন বল করেছিল যাতে দিল্লি 2022 সালে রাবাডাকে ছেড়ে কিন্তু নকিয়া কিন্তু তোমার রিটার্ন করেছিল, দারুণ প্লেয়ার ছিল। তো আনজিক নকিয়া কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু একটু তার প্রবলেম হয়ে গিয়েছে, কিন্তু আনজিক নকিয়া কিন্তু T20 বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকার এই কিন্তু সবথেকে ভালো বল করেছিল, দারুণ বল করেছিল ঠিক আছে ফাইনালে। তো আনজিক নকিয়াকে কিন্তু তারা কিন্তু মিচেল স্টার্কের জায়গায় কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে, ঠিক আছে। মিচেল স্টার্কের জায়গায় কিন্তু আনজিক নকিয়াকে কিন্তু ব্যাক করেছে। আমরা সবাই জানি যে মিচেল স্টার্ক, আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু, আমি বলেছিলাম যে মিচেল স্টার্ককে তারা পাবে না, কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেনকারজার আর ফিল্ড শট এই দুটো প্লেয়ারেরই তারা টার্গেটে গিয়েছিল অকশানে, যে দুটো প্লেয়ারকে আমরা ব্যাক করবো, সব প্লেয়ার চলে গেলে দুটো প্লেয়ার ব্যাক করবো, ওই কারণে কিন্তু তারা কিন্তু মিচেল স্টার্কের উপরে কিন্তু বিট করিনি, ঠিক আছে। তো লাইক টু লাইক তো রিপ্লেসমেন্ট না, মিচেল স্টার্ক আমরা জানি কেমন বলার, তো ঠিক আছে। তো ভরতরুণ স্যার আছে, ভরতরুণ স্যার কিন্তু আনজিক নকিয়াকে কিন্তু লাইন ঠিক করে কিন্তু আনজিক নকিয়া কিন্তু দারুণ ইয়ার্কার বল করতে পারে, আর ইডেন গার্ডেনে 150 গতিতে কিন্তু বল করতে পারে কিন্তু এই আনজিক নকিয়া। তো আনজিক নকিয়া যদি সেই ইয়ার্কার যদি সঠিক করতে পারে না, বাউন্স যদি দিতে পারে না, তো আনজিক নকিয়ার বল খেলা কিন্তু প্রচুর টাফ হয়ে যাবে, কিন্তু প্রচুর দারুণ প্লেয়ার কিন্তু আনজিক নকিয়া। শুধু তার প্রবলেম ইঞ্জুরি, আর সে কিন্তু লাইনটা যদি একটু ঠিকঠাক হয়ে যায়, এখন দারুণ বল করছে এখন, তো দারুণ বলার, ঠিক আছে। আনজিক নকিয়ার ব্যাকআপ হিসেবে কিন্তু যে প্লেয়ারটা নিয়েছে না, প্লেয়ারটার নাম অর্থ অনেকে তোমরা জানো, স্পন্সার জনসন, দুর্ধর্ষ প্লেয়ার। এই জস বাটলার, এই স্পন্সার জনসন যে ইংল্যান্ডের যে ইংল্যান্ডের যে লিগটা হয় না, দ্য হান্ড্রেড যে 100 বলের যে লিগটা হয় দ্য 100, এই 100-এ কিন্তু স্পন্সার জনসন 20টা বল করেছিল, জস বাটলারের মতন প্লেয়ারকে 20টা বল করেছিল। তো জস বাটলার এই 20টা বলের মধ্যে কিন্তু 19টা বল কিন্তু ডট খেলেছিল, 19টা বল কিন্তু সে কিন্তু বুঝতেই পারেনি কোথা দিয়ে বল চলে যাচ্ছে। স্পন্সার জনসন, তার গতি আছে, তার ইয়ার্কার আছে, তার সুইং আছে, তার বাউন্স আছে, এমনকি সে কিন্তু মিচেল স্টার্কের মতন হাইট লম্বা প্লেয়ার, অস্ট্রেলিয়ার প্লেয়ার, মিচেল স্টার্কের মতন প্লেয়ার, অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু সে কিন্তু ডেবিউ করেছে, অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু দারুণ বল করছে। নেক্সট কিন্তু সুপারস্টার প্লেয়ার কিন্তু এই সুপারস্টার কিন্তু স্পন্সার জনসন। এই স্পন্সার জনসন কিন্তু কলকাতার যে এমএলসিতে লিগায় টিম আছে, যে মানে সৌদিতে কি আরবিয়ার যে টিমটা আছে, টিমটার নাম নেই, তবে কেয়ারেরই একটা টিম আছে, সেই টিমে কিন্তু এই স্পন্সার জনসন কিন্তু দারুণ বল করেছে। আর স্পন্সার জনসন কেমন প্লেয়ার তোমরা IPL দেখতে পারবে। তো আনজিক নকিয়ার জায়গায় কিন্তু স্পন্সার জনসন কিন্তু ফার্স্ট ম্যাচেই কিন্তু সুযোগ পায়, প্লেইং 11-এর প্লেয়ার কিন্তু স্পন্সার জনসন, মাত্র 2,60,00,000 টাকায় স্পন্সার জনসন, ভাবা যায়, ঠিক আছে। যে স্পন্সার জনসন 2023 সালে স্পন্সার জনসন গুজরাট টাইটান 11-12 কোটি টাকায় নিয়েছিল, সেই স্পন্সার জনসনকে মাত্র 2.5 কোটি টাকায় কিন্তু কলকাতা স্টিল ডিল করলো। দারুণ প্লেয়ার, কলকাতা লাস্টে যা ব্যাকআপ মানে প্লেয়ার নিয়েছে না, আনজিক নকিয়া, স্পন্সার জনসন, দারুণ ক্লাসিক প্লেয়ার। স্পন্সার জনসন আমার খুব ফেভারিট প্লেয়ার, ঠিক আছে। তারপরে বৈভব অ্যারোরাকে কিন্তু তারা কিন্তু আবারও ব্যাক করেছে, চ্যাম্পিয়ন প্লেয়ার ছিল, কলকাতার চ্যাম্পিয়ন করার পিছনে প্রচুর ভূমিকা ছিল। ফাইনালে সে কেমন ট্রেভিস হেডকে বল করেছিল, এই বৈভব অ্যারোরা তার সুইং কেমন হচ্ছে, সুইং কিং বলতে পারো, এখন সুইং কিং হচ্ছে কি বলতে পারো, কিন্তু দারুণ বল করতে পারে বৈভব অ্যারোরা। সে কিন্তু যে টপিকটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেট, দারুণ ইয়ার্কার বল করতে পারে, দারুণ প্লেয়ার এই বৈভব অ্যারোরা। মাত্র 1.5 কোটি টাকায় পেয়েছে কিন্তু এই বৈভব অ্যারোরাকে, যেখানে রাশিকদার সালামকে 6 কোটিতে নিয়েছে কিন্তু ব্যাঙ্গালোর, সেখানে মাত্র বৈভব অ্যারোরার মতন প্লেয়ার। কলকাতার দারুণ প্লেয়ার, শুধু ভেনকাটেশায়ারের তার একটু
স্পেন্ড হয়ে গিয়েছে। তাছাড়া বইবাররা, স্পন্সর জনসন এইসব প্লেয়ার খুব চিপ রেটে পেয়ে গিয়েছে। আমি ভাবিনি যে, আমি ভেবেছিলাম বইবাররা, তোমাদের ভিডিওই বলেছিলাম যে 6 থেকে 7 কোটি টাকা ইজিলি তার উপরে বিট করবে, কিন্তু ভাই ভাবা যায় এই টাকায় পেয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তী তাদের সুপারস্টার, বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে দারুণ প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে। আমরা সবাই জানি যে সুয়েশ শর্মার ডিমান্ড ছিল। দেখো সুয়েশ শর্মা নেক্সট ইয়ারে কিন্তু সে কিন্তু 1-2 ম্যাচ খেলেছিল, তো প্রচুর রান করেছিল। সে কিন্তু কলকাতা থেকে 3 বছর ধরে রেখেছে দলে, কিন্তু সেইভাবে কিন্তু কলকাতার হয়ে কিন্তু সে পারফর্ম দিতে পারেনি। ওই জন্য তাকে কিন্তু রিলিজ করে দিয়েছিল, তার উপরে বিটও করেনি কলকাতা। তো মায়াঙ্ক মার্কান্ডে এক লেগ স্পিনার, এমনকি সে কিন্তু এসআরএসের হয়ে, সানরাইজ হায়দ্রাবাদের হয়ে কিন্তু প্লেইং 11-এও খেলেছে, ভালো প্লেয়ার। ঠিক আছে, তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মনীষ পান্ডেকে বলেছি ব্যাক করেছে। আজিঙ্কিয়া রাহানিকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে। আজিঙ্কিয়া রাহানিও কিন্তু দারুণ প্লেয়ার, ঠিক আছে, খুব অভিজ্ঞতা আছে, খুব এক্সপিরিয়েন্স আছে। একসময় কলকাতার হয়ে কিন্তু খেলেছিল 2022 সালে, আর চেন্নাইয়ের হয়ে 2023-22-এ সে কেমন খেলেছিল সেটা তো আমরা সবাই জানি যে কেমন খেলেছিল। তো আজিঙ্কিয়া রাহানি 2 কোটি টাকা 1.5 কোটি টাকা নিয়েছে, এটা একটা ভালো ডিল বলতে পারো। আজিঙ্কিয়া রাহানি 1.5 কোটি টাকা একটা ভালো ডিল, খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার, ঠিক আছে, দরকার আছে এরকম একটা অভিজ্ঞতা প্লেয়ার দলে। তো কলকাতা নাইট আরেকটা কিন্তু ইয়াং উইকেট কিপার প্লেয়ারকে কিনেছে। প্লেয়ারটার নাম কি একটা সাউদি বলে একটা প্লেয়ার, আমার ঠিক নাম নেই, মনে পড়ছে না, তোমরা কমেন্টে লিখবে। ইয়াং প্লেয়ার, উইকেট কিপার, দারুণ পাওয়ার হিটার প্লেয়ার ওই প্লেয়ারটা। কিন্তু কলকাতায় কিন্তু 2 বছর ধরে এই প্লেয়ারটাকে কিন্তু স্কাউটিং করেছে। 2 বছর ধরে কিন্তু কলকাতায় কিন্তু এই প্লেয়ারটার উপরে নজর ছিল, ঠিক আছে, যেটা রিপোর্ট আসছে। প্রথম কিন্তু ব্যাঙ্গালোর হয়ে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু সুযোগ দেয়নি, কিন্তু দারুণ প্লেয়ার হতে চলেছে কিন্তু ওই উইকেট কিপার প্লেয়ারটা। কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিষ্ণু বিনোদ, আমি নাম বলেছিলাম, বিষ্ণু বিনোদের উপরে কিন্তু ইন্টারেস্ট শো করেছিল। এইবার দেখা যাক যে কলকাতা নাইট রাইডার্স, আমি যেসব প্লেয়ারগুলোর কথা বলেছিলাম সেসব প্লেয়ারগুলো কি কলকাতা কি দলে এনেছে, দেখি সেগুলো। আমি তোমাদের বলেছিলাম উমরান মালিকের এই আপডেটটা দিয়েছিলাম, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো, প্রায় 1 মাস আগে আমি বলেছিলাম যে উমরান মালিককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করতে চলেছে কিন্তু মেগা অকশনে। উমরান মালিকের সঙ্গে কিন্তু যে কলকাতার যে বোলিং কোচ ভরত অরুণ স্যার কিন্তু কাজ করছে, ঠিক আছে, কিন্তু আমি সেই সময় কিন্তু হিংস দিয়েছিলাম তোমাদের। এই আপডেটটা কিন্তু আমি কিন্তু বড় স্ট্রং সোর্স থেকে পেয়েছিলাম, তাই তোমাদের আমি শেয়ার করেছিলাম, নাম বলবো না, ঠিক আছে। তো ভরত অরুণ স্যারই কিন্তু এই উমরান মালিককে কিন্তু নিতে বলেছিল। উমরান মালিক মাত্র 75 লাখ টাকায় স্টিল ডিল, এমনই একটা বলার পেয়ে গিয়েছে না যে 150 কোটিতে বল করতে পারো, যে ইন্ডিয়ার এক সময় স্কটের প্লেয়ার ভাবা হতো, যাকে সুযোগও পেয়েছিল, কিন্তু সে সঠিক জায়গায় যে লাইন্থ আর লেন্থের জন্য কিন্তু সে কিন্তু মার খেয়ে গিয়েছে। তো ভরত অরুণ স্যার, যে বলিং কোচ ভরত অরুণ কলকাতার, এখন তোমরা ওয়ার্ল্ডের, আমি এই ওয়ান ক্যামেরায় বলছি, ওয়ার্ল্ডের 1 নম্বর বলিং কোচ থাকে যদি কেউ থাকে সেটা হচ্ছে ভরত অরুণ স্যার। ভরত অরুণ স্যারের তোমরা সিবি চেক করতে পারো, সে কী করেছে। ইন্ডিয়ার একসময় কোচ ছিল মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, প্রচুর প্লেয়ারদের তৈরি করেছে কিন্তু এই ভরত অরুণ স্যার। দারুণ প্লেয়ার ভরত অরুণ স্যার, দারুণ কোচিং স্টাফ, ওয়ার্ল্ডের 1 নম্বর কোচিং স্টাফ বলছি আমি বলছি অন ক্যামেরায়, তোমরা এটা সিভিটা চেক করলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো ভরত অরুণ স্যার কিন্তু এই উমরান মালিককে কিন্তু তৈরি করবে 1 বছর পরেই কিন্তু এই উমরান মালিক সে কিন্তু ইন্টারন্যাশনালে কিন্তু সুযোগ পাবে। যদি একবার এই উমরান মালিকের লাইন আর লেনটা যদি ফিরে পায়, ভাই বুঝতে পারছো কি হতে পারে। উমরান মালিক মেরে ফেলে দেবে একদম ব্যাটসম্যানদের, যদি তার লাইন তার লেন, সে কেমন ইয়ারকাট করতে 150 কিলোমিটার উপরে বল করতে পারে। আর ইডেন গার্ডেনে পেস যাদের আছে না, জানি ইডেন গার্ডেনে পেসার বলার ছাড়া কিছুই নেই ইডেন গার্ডেনে পেস ছাড়া। তো যদি তার লাইন তার লেনটা সঠিক করতে পারে, সঠিক যে ইয়ারকাট করতে পারে না, তো বলাররা না থুবড়ে পড়বে, ঠিক আছে। এদিক হাসিদ রানা, এদিক উমরান মালিক, এদিক স্পন্সর জনসন, এদিক বইভাররা, মানে আগুন হতে চলেছে কলকাতার বলিং লাইন আপ, ঠিক আছে। তো উমরান মালিক আমি বলেছিলাম সবার আগেই, দাদাই তোমাদের বলেছিল যে উমরান মালিক কলকাতা আনবে 100%, বলেছিলাম যে 100%। এও বলেছিলাম যে লিখে নাও, মেগা অকশনের পরে তোমরা আমাকে বলবে যে উমরান মালিককে নিয়েছে কিনা। তো 100% কিন্তু সেটাই কারেক্ট হলো। উমরান মালিককে কিন্তু কলকাতা ব্যাক করেছে। কলকাতায় কিন্তু উমরান মালিককে কিন্তু, যারা রিপোর্ট আছে 3 থেকে 4 দিন পর থেকে কিন্তু কলকাতায় কিন্তু উমরান মালিককে কিন্তু একাডেমিতে কিন্তু তাই কিন্তু স্পেশালিস্টভাবে ট্রেনিং নেবে। উমরান মালিক কিন্তু এখন অনেকটাই ভালো,
হয়ে গেছে, ঠিক আছে। তো এই কটা প্লেয়ার, এই 21টা প্লেয়ার কিন্তু মেগা অপশন থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু পারচেস করেছে। তো আমার মতে কলকাতার যে প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে দেখো, আমি একটু প্লেইং ইলেভেনটা বলি। কুইন্টন ডিকক ফার্স্ট প্লেইং ইলেভেনে খেলবে, ঠিক আছে। তারপরে কিন্তু কুইন্টন ডিককের সঙ্গে কিন্তু ওপেন করবে কিন্তু সুনীল নারিন। 3 নম্বর পজিশনে কিন্তু আঙ্ক্রিশ রঘুবংশী বা মনীষ পান্ডে, ঠিক আছে। 4 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন। 5 নম্বরে কিন্তু রিঙ্কু সিং। 6 নম্বরে কিন্তু আন্দ্রে রাসেল, যদি আন্দ্রে রাসেলের চোট হয় তাহলে কিন্তু রবমান পভেল। 7 নম্বরে কিন্তু রমানদীপ সিং। 8 নম্বরে কিন্তু হার্ষিত রানা। 9 নম্বরে কিন্তু স্পন্সর জনসন প্লেইং ইলেভেনে। স্পন্সর জনসন যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু নকিয়া। 10 নম্বরে কিন্তু বৈভব অরোরা। 11 নম্বরে কিন্তু বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু এখানে মানিশ পান্ডেকে ইউজ করতে পারে, আজিঙ্কা রিয়ানেকে ইউজ করতে পারে, অনুকূল রায়কে ইউজ করতে পারে, বা বলিং লাইন আপে কিন্তু উমরান মালিককে কিন্তু ইউজ করতে পারবে, বা যে একটা নতুন উইকেট কিপার ব্যাটসম্যান কিনছে তাকেও কিন্তু ইউজ করতে হবে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রচুর অপশান আছে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, প্রচুর অপশান আছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু দারুণ কিন্তু প্লেইং ইলেভেন তৈরি করবে। কলকাতায় কিন্তু আবারও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতনই কিন্তু স্কোয়াড বিট করেছে। আমি কিন্তু 10-এর মধ্যে কলকাতায় কিন্তু 8.5 নাম্বার দিলাম। তোমরা কমেন্টে জানাবে যে কলকাতা 10-এর মধ্যে যে নতুন যে প্লেইং ইলেভেনটা বা যে স্কোয়াডটা তৈরি করেছে, এই স্কোয়াডটা তোমরা 10-এর মধ্যে কত দেবে, প্লিজ তোমরা কমেন্টে লিখবে যে 10-এর মধ্যে কত তোমরা কেকেআরের এই এই যে প্লেইং ইলেভেনটা কত দেবে সেটা লিখবে, ঠিক আছে। তো কলকাতায় কিন্তু শুধু একটাই তাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। শ্রেয়াস আয়ার একটা প্রুভিন ক্যাপ্টেন্সি ছিল, জেনুইন ক্যাপ্টেন ছিল, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল, সেই ক্যাপ্টেন্সিকে কিন্তু হারালো। এটাই শুধুমাত্র প্রবলেম। তবে হ্যাঁ, ভেঙ্কটেশ আয়ার সে কিন্তু ইন্টারভিউতে বলেছে যে আমার কথা কিন্তু ম্যানেজমেন্ট শুনতো, বা আমি কিন্তু মানে কলকাতার যে ভাইস ক্যাপ্টেন ছিল নীতিশ রানা যখন চোট ছিল তখন কিন্তু ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার ছিল, বা ভেঙ্কটেশ আয়ারের কিন্তু পরামর্শ কিন্তু ম্যানেজমেন্ট শুনতো, বা ভেঙ্কটেশ আয়ার কিন্তু প্রচুর পরামর্শ দিত কিন্তু ম্যানেজমেন্টকে, ঠিক আছে। আর কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু ফিল্ডিং সাজানোর দিক থেকে কিন্তু অনেক হেল্প করতো কিন্তু শ্রেয়াস আয়ারকে, সেটাও সে বলেছে। তো ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের লিডার রূপে দেখতে চায়, বা ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু তারা কিন্তু তৈরি করবে। দেখো সঞ্জু স্যামসং একসময় কেউই চিনত না, সে কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করছে। তো ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু তৈরি করতে চায় কিন্তু কলকাতা ক্যাপ্টেন্সি হিসেবে, ঠিক আছে। ঘরের ছেলে তারা কিন্তু ঘরেরই রাখতে চায়। রিঙ্কু সিং আর ভেঙ্কটেশ আয়ার এই দুটো প্লেয়ার কিন্তু কলকাতার সুপারস্টার, এই দুটো প্লেয়ারই কিন্তু ক্যাপ্টেন্সি অপশান। হয়তো মেবি রিঙ্কু সিং হয়তো ভাইস ক্যাপ্টেন দেবে, ভেঙ্কটেশ আয়ারকে হয়তো ক্যাপ্টেন্সি দেবে, বা এরকম কিন্তু করতে পারে কলকাতা নাইট রাইডার্স। বা কুইন্টন ডিকক ভাইস ক্যাপ্টেন, একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তারপর তোমার ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন, এরকম কিছু করতে পারে, ঠিক আছে। তো A to Z কলকাতাকে নিয়ে আপডেট দিলাম। নিউ প্লেয়ার, কোথায় প্রবলেম, কলকাতার কিন্তু একটু প্রবলেম হতে পারে, সেটা কোথায় জানো, মেবি কিন্তু এই ওপেনার পজিশনে একটু প্রবলেম হতে পারে। যদি কুইন্টন ডিকক যদি না পারফর্ম করতে পারে না, তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু গুরবাজ আসতে পারে। গুরবাজ কিন্তু দারুণ প্লেয়ার, ঠিক আছে। ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু যে নতুন একটা প্লেয়ার কিনেছে আজিঙ্কা রিয়ানি, ব্যাকআপ হিসেবে প্রচুর প্লেয়ার আছে, প্রবলেম নেই। তো গুড সাইন কলকাতার জন্য, ঠিক আছে। তো এর পরের ভিডিও আমি আরসিবিকে নিয়ে আপডেট দেবো, তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, বাই।